ভাষাগত যৌক্তিক বিচারে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ, আজকে আমরা আত্মীয়তার সম্পর্ক নির্ণয় করে আপনাদের সাথে মোটামুটি লম্বা সময়ের জন্য আর কি ক্লাসের মাধ্যমে আপনাদের সাথে যে সম্পর্কটা ক্লাসে এসে এই সম্পর্কটা আর কি বিচ্ছিন্ন ঘটবে। পরবর্তীতে আবার হয়তো কোনো ম্যাথ ক্লাসে দেখা হবে, টেলিগ্রামে তো আছি। তো প্রথমে বিগত সালের প্রশ্নগুলো দেখি। দেখেন, খুব সহজ একটা প্রশ্ন ছিল। চ গুণন জি সমান 42 হইলে জে গুণন ট সমান কত? 44তম বিসিএসে দেখেন যে পি কি দুই ভাই, আর এস দুইটা বোন, পি এর ছেলে এস, তাহলে কিউ আর এর কি, এই ধরনের সম্পর্ক নির্ণয়। এই যে এখানে 43তম সম্পর্ক নির্ণয় থেকে আসছে, 41তম এখানে সম্পর্ক নির্ণয়, 40তম এখানে এবিসি সমান জেড ওয়াই এক্স, তবে জি আই ভি ভি সমান কি। আবার পাবেন, খুব বেশি দেরি নেই। 50 বিসিএস এর আগে অবশ্যই তো পাবেন। এই র্যাপিড শব্দগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে? যাই হোক, এইসব হচ্ছে বিগত সালের প্রশ্ন। তো আমরা প্রথমেই চলে যাব টাইপ 1-এ, ব্লাড রিলেশন। আজকের ক্লাসে আচ্ছা, ধারায় ক্লাস কি আপনাদের হয় নাই? ধারা আপনাদের হয় নাই? ধারা সুন্দর কথা মনে করছেন। ও, ধারা হয় নাই, আচ্ছা বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে ধারার একটা ক্লাস হবে আপনাদের, ধারার একটি ক্লাস হবে। ওকে, আমি তো ভাবছি এটা হয়ে গেছে, এটি ক্লাস হবে। এটা আমারই তাহলে ভুল ছিল, রুটিনে আমি অ্যাড করি নাই। ঠিক আছে, তাহলে মেটালেও হয় নাই। না না, ওই ধারা না, ওই ধারা না, মেন্টাল অ্যাবিলিটির ধারা, গুণোত্তর সমান্তর ধারা না। নিবেদিতা, যা পড়াচ্ছি, এই যে ধারা পড়ালে শেষ, যা পড়াচ্ছি তাই। হ্যাঁ, যা পড়াচ্ছি তাই। এখানে পিএসসি সিলেবাস দেখবেন কি সব লিখে রাখছে, কিন্তু প্রশ্ন দেয় এক এক টাইপের। তো আমরা ওগুলোই করব। তো ব্লাড রিলেশন নির্ণয় করতে গেলে আমরা প্রজন্ম অনুযায়ী আমরা এগোতে হবে। আমরা প্রজন্ম 1 ধরে নিব, দাদা দাদি নানা নানিকে। প্রজন্ম 2 হবে পিতা মাতা চাচা ফুপু মামা খালা, এরা হচ্ছে প্রজন্ম 2। আর প্রজন্ম 3 হবে আপনি নিজেই বা আমি নিজেই, ভাই বোন কাজিন দুলাভাই শ্যালক শালিকা। প্রজন্ম 4 হবে পুত্র কন্যা ভাতিজা ভাতিজি ভাগনা ভাগ্নি, এরা হচ্ছে প্রজন্ম 4। মানে আপনার পরের প্রজন্মটা প্রজন্ম 4, আপনি প্রজন্ম 3। আপনার আগের প্রজন্মটা আপনার বাবা মামা চাচা চাচি ফুপা, এটা হচ্ছে প্রজন্ম 2। দাদা দাদিরা হচ্ছে প্রজন্ম 1। আচ্ছা, এই স্ট্রেট লাইন হয় নাই, সরলরেখা হবে। সরলরেখার এক্সট্রা ক্লাস আমি আপনাদের আরো ক্লাস হবে। তো সরলরেখা তো পিএসসি সিলেবাসে নাই, এটা নতুন করে প্রশ্ন দিচ্ছে দেখে আমরা নিব। পাবেন, আমার ক্লাস পাবেন, অসুবিধা নাই। ওকে, চলেন আজকের ক্লাসের প্রশ্নগুলো আপনারা নিজেরাই সলভ করবেন, আমি খুব কমই সলভ করব। হ্যাঁ, সরলরেখা ও স্থানাঙ্ক আমি ক্লাস নিব, অসুবিধা নেই। এরা বলছে ঘয়ের মাতা হলো গ, গয়ের কন্যা নয়। অতএব ঘ এবং গয়ের মধ্যকার সম্পর্ক কি? সবাই একটু বের করেন তো দেখি কি হবে, সম্পর্কটা কি হবে। ঘ এবং গয়ের মধ্যে বউ শাশুড়ি, মা ছেলে, মা পুত্র। আচ্ছা, ঘ হচ্ছে গয়ের মাতা, ঘ হচ্ছে গয়ের মাতা। সবসময় প্রজন্ম 1, উপরের প্রজন্মগুলো উপরে থাকবে, নিচের প্রজন্মগুলো নিচে থাকবে। ঘ হচ্ছে কি গয়ের মাতা, গয়ের মা হলো ঘ। তবে প্রশ্ন বলে দিছে ঘ আবার গয়ের কন্যা নয়, মানে এটা ছেলে। এটা কি ছেলে? তাহলে ঘ এবং গয়ের মধ্যে সম্পর্ক কি? মা ছেলে। আলিফ শুভ, থ্যাংক ইউ। আমি একটা ফেসবুকে পোস্ট দিছি, আপনারা চাইলে আমার ক্লাসের বদনামগুলো সেখানে করে আসতে পারেন। গত 2 মাস ধরে আমার ম্যাথ ক্লাস করতেছেন, আমি অবশ্যই অ্যাডমিন গ্রুপে লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে বদনামগুলো করে আসতে পারেন। যা যা ক্ষোভ আছে, যা যা আক্ষেপ আছে, সব সেখানে করে আসতে পারেন, অসুবিধা নেই। আমার আইডি দিয়ে ওখানে পোস্ট করা আছে গ্রুপে, আমি লিঙ্ক দিয়ে দিছি। আমরা ফেসবুক, আমার টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিন সেকশনে গিয়ে দেখেন, লিঙ্ক দিছি। এটা সলভ করেন। তাহলে আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কি হবে? সেকেন্ড ক্লাসে কাকুলিকে বকা দিছিলাম। আচ্ছা, বকা দিছি আপনাদের ভালোর জন্য। আমি আরেকজনকে বকা দিছিলাম, সাব্বিরকে।
সাব্বিরকে বকা দিয়েছিলাম, সে হচ্ছে বই দেখে দেখে উত্তর বলতেছিল, এটা তার নিজেরই ক্ষতি করতেছিল। বই দেখে উত্তর বলাটা এটা সমস্যা, আশা করি সে বুঝতে পারছে। বকা মাঝে মধ্যে খাইতে হয়। আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের, এটা হলেন আপনি, আপনার কাকা, তার একমাত্র বড় ভাই মানে আপনার বাবা, তার বড় ভাই মানে আপনার বাবা, তার বড় ভাইয়ের মেয়ের মানে আপনার বোন, বড় ভাইয়ের মেয়ের মানে আপনার বোন, ছোট ভাই মানে আপনার ভাই, ছোট ভাই তার মানে আপনি এবং আপনার ছোট ভাই। হ্যাঁ, এই তো আপনারা সবাই বের করে ফেলছেন। ছোট ভাই বড় ভাই যে কোনো কিছু হইতে পারে, ভাই আর কি। এমন তো হইতে পারে সে কিন্তু নিজেও হইতে পারে, তাই না? সে নিজেও হইতে পারে, তার কোনো ভাই নাই, একটাই ভাই, সে নিজেও হইতে পারে। হ্যাঁ, হতে পারেন, আপনিও হতে পারেন, সমস্যা নাই। তাহলে আপনি আপনার ভাইকে কল্পনা করেন, আপনার ভাইয়ের কাকার একমাত্র বড় ভাই মানে আপনার ভাইয়ের বাবার মেয়ে মানে আপনার ছোট ভাই। তাহলে আপনার ভাইয়ের কি হবে? আপনার ছোট ভাই আপনার ভাইয়ের কি হবে? আপনার ভাইয়ের ভাই। আপনি কার বাবার মায়ের ছেলে বলেন তো দেখি, নিজেকে চিন্তা করেন। আপনাকে প্রশ্ন করলাম, আপনাকেই, এই যে আপনাকে কিন্তু বলতেছি, আপনি কার বাবার মায়ের ছেলে? দ্রুত বের করেন, এটা কিন্তু দ্রুত পাওয়ার কথা। আমি কিন্তু আপনাকে বলছি, আপনি কার বাবার মায়ের ছেলে? কি হবে? ভাতিজা, ভাগ্নে, মামা, বোন বা ভাই, কোনটা? এটা আবার কি প্রশ্ন? আপনাকে তো বলতেছি আপনি কার বাবার মায়ের ছেলে। দেখি বাকিরা চিন্তায় পড়ে গেছে, এটা কি হবে? নিজেকে চিন্তা করতেছে যে আপনি কার বাবার মায়ের ছেলে। নিজেকে চিন্তা করেন, নিজেকে। অবশ্যই ভাতিজা হবে, ভাতিজা। আপনি ভাতিজার বাবা মানে আপনার ভাই, ভাতিজার বাবা মানে ভাতিজার ভাই, এই ভাতিজার বাবা মানে আপনার ভাই, আপনার ভাইয়ের মা মানে আপনার মা, তার ছেলে কি আপনি, তার মানে ভাতিজা হবে অ্যান্সার। না, এই প্রশ্নগুলো অদ্ভুতই হয়, অদ্ভুতই হবে। এখন এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি। ক্ষয়ের পুত্র, খ এবং গ পরস্পর বোন, ঘ হচ্ছে গয়ের মা, চ হচ্ছে ঘয়ের পুত্র, চ এবং ক এর মধ্যে সম্পর্ক কি? ভাতিজা মানে ভাইয়ের ছেলে। এটা 34 BCS এ আসছিল, 34 BCS এ। চলেন আমরা এক পাশ থেকে যাই। ক হচ্ছে ক্ষয়ের পুত্র। আচ্ছা, আমরা এটাকে ছেলেকে সাধারণত প্লাস দ্বারা চিহ্নিত করব, মেয়েকে মাইনাস দ্বারা চিহ্নিত করব, ঠিক আছে? ক হচ্ছে ক্ষয়ের পুত্র, তাহলে ক্ষয়ের পুত্র ক, যেহেতু ক্ষয়ের পুত্র ক, তার মানে ক হচ্ছে প্লাস হবে। কেন? ক ছেলে, ক্ষয়ের পুত্র ক। ওকে, খ ছেলে না মেয়ে আমরা জানি না, ছেলে না মেয়ে জানি না। আচ্ছা, ঠিক আছে। এরপর বলছে খ এবং গ পরস্পর বোন। এই যে খ এবং গ পরস্পর বোন, এরা হচ্ছে বোন, তার মানে দুজনে কি নারী, তাহলে এটা দুজনে এখানে মাইনাস দিলাম। ঘ হচ্ছে গয়ের মা, ঘ হচ্ছে গয়ের মা, এটাও তাহলে মাইনাস হবে। ঘ যদি গয়ের মা হয় ক্ষয়েরও মা, ঘ যদি গয়ের মা হয় ক্ষয়েরও কিন্তু মা, তাই না? এরা তো দুজন বোন, এরা হলো বোন, এরা বোন। এটা হচ্ছে পুত্র, ঘয়ের পুত্র, এরা বোন। এটা হচ্ছে মা, কার মা? গয়ের মা, ঘয়েরও মা, ক্ষয়েরও মা। এরপরে বলছে চ হচ্ছে ঘয়ের পুত্র। এই ঘয়ের একটা পুত্র আছে চ। দেখেন, ঘয়ের মেয়ে হইল গ, ঘয়ের মেয়ে হইল খ, ঘয়ের পুত্র হইল চ প্লাস। কারণ বলছে ক এবং চ এর সম্পর্ক কি? কয়ের কি হবে বলেন তো? দেখেন, কয়ের মা হইল খ,
আর খয়ের ভাই হলো চ, মায়ের ভাই, মায়ের ভাই, মায়ের ভাই মানে কি মামা ভাগনা, মামা ভাগনা যেখানে শয়তান করে সেখানে, তাই না? মামা ভাগ্নে, আপদ নাই সেখানে না। আচ্ছা, তাহলে এবার এটা আপনারা সলভ করেন দেখি। না না, লেট করেন নাই সাব্বির, আপনি লেট করেন নাই, এটা আপনারা সলভ করেন। ক খয়ের পুত্র, খ এবং গ পরস্পর ভাই, ঘ হচ্ছে গয়ের মা, চ ঘয়ের কন্যা, সম্পর্কে চ কয়ের কি হয়? হ্যাঁ হ্যাঁ, চ কয়ের কি হয় এটা বের করেন দেখি আপনারা পারেন কিনা। ফুপু ফুপু ফুপু, কেউ বলছেন খালা। দেখি আমি একটু সলভ করার ট্রাই করি। ক খয়ের পুত্র, তাহলে খয়ের পুত্র আগেরটার এটা সেম না? খয়ের পুত্র ক, খ এবং গ পরস্পর ভাই, তাহলে খ এবং গ পরস্পর ভাই, তাহলে প্লাস। ঘ হচ্ছে গয়ের মা, এটা হবে মাইনাস। চ হচ্ছে ঘয়ের কন্যা, চ এটা হবে মাইনাস। তাহলে বাবার বাবার বোন ফুপু, ফুপু, তাই না? ফুপু হবে, কয়ের ফুপু হবে চ, হ্যাঁ ফুপু হবে, খালা হবে না, ফুপু হবে। যা আগেরটা আর এটা সেম, জাস্ট খালি সম্পর্কটা ভাইয়ের জায়গায় বোন আছে, এইটাই পার্থক্য, আর তেমন কিছু না। ওকে, এখানে বলছে একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, ওই পুরুষের পিতা হলেন আমার শ্বশুর, ওই পুরুষের পিতা আমার শ্বশুর। ওই যে স্বামীর নাম তো বলা যায় না, তাই না? গ্রামে একটা মিথ আছে না, স্বামীর নাম বলা যাবে না, সেজন্য আর কি বলছে এইভাবে যে ওই পুরুষের পিতা হলেন আমার শ্বশুর। আচ্ছা, একজন বলছে আমার মাথা ঘুরাচ্ছে, এবার আপনি বলেন এটা কি মাথা ঘুরাচ্ছে? সামিরা ইসমাইল, একটু চিন্তা করেন তো নিজেকে। একজন পুরুষের পিতা আপনার শ্বশুর, একজন পুরুষের পিতা আপনার শ্বশুর, ওই পুরুষটা কি হবে? ও, এটা বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, হতে পারে, দেবর হইতে পারে, ভাসুর হইতে পারে, হ্যাঁ হইতে পারে, রাইট, এগুলো হইতে পারে। আচ্ছা সামিরা ইসমাইল, আচ্ছা আপনি আরেকবার একটু রেকর্ডটা দেখে নিন, না বুঝলে আমি আসি, অসুবিধা নাই, চিন্তার কোনো কারণ নাই। এবার একটু লেকচার বুকের কিছু ম্যাথ সলভ করি, চলেন। হ্যাঁ, একমাত্র ছেলে হলে হাজব্যান্ড হইতো। ওকে, সালমান সাইমনকে বলল, আমার মায়ের বাবার ছেলের একমাত্র বোনের সাথে গতকাল দেখা হয়েছিল। সালমান কার সাথে দেখা করেছিল? সালমান সাইমনকে বলল, আমার মায়ের, এবার আপনি চিন্তা করেন, আপনার মায়ের বাবার, আপনার মায়ের বাবার মানে কি আপনার নানার, আপনার মায়ের বাবা মানে কি আপনার নানা। এই যে চিন্তা করবেন আপনাকে দিয়ে, আপনার মায়ের বাবা মানে আপনার নানা হয়, নানার একমাত্র মামার ছেলের, মামার কি, মামার ছেলের, মামা তো বোন হবে, মা খালা, দাঁড়ান, মা খালা হবে না। আবার দেখেন, এই যে নিজের মতো করে একদম আগে নিজেকে চিন্তা করবেন। আপনার মায়ের বাবা মানে আপনার নানা, আপনার নানার ছেলে মানে আপনার মামা, আপনার নানার ছেলে মানে কি আপনার মামা, আপনার মামার একমাত্র বোন মানে আপনার মামার একটাই বোন আছে, তো সেই বোনটা কি আপনার মা, আপনার মা। তার সাথে গতকাল দেখা হয়েছিল, মানে সালমান কার সাথে দেখা করছিল? সালমান তার মায়ের সাথে দেখা করছিল, মায়ের সাথে দেখা হয়েছিল। এটা শিখে দিদি নাম একে যাবেন। আচ্ছা ওকে, দেখেন এখানে কি বলছে, আমিরের ছেলে রশিদ, রশিদ বিয়ে করলো তাসনিমকে, তাসনিমের বোন সুমি, সুমি বিয়ে করলো ওমরকে, ওমর হইল আবার রশিদের ভাই। সুমির সাথে আমিরের সম্পর্ক কি? তো বহুত ঝামেলা লেগে গেছে, সুমির সাথে আমিরের সম্পর্ক কি? সেটাই তো সামিরা ইসমাইল সুন্দর কথা বলছেন, এত কাহিনীর কি আছে, ডিরেক্ট বললেই হয়তো আমাদের এত কষ্ট করা লাগতো না।
আচ্ছা ঠিক আছে, আপনার সম্পর্কে নাক গলানো লাগবে না। বলছে আমিরের ছেলে রশিদ, এই হলো আমির, তার ছেলে রশিদ। ওকে, রশিদ বিয়ে করছে তাসনিমকে, রশিদ বিয়ে করছে তাসনিমকে। আমার এক খসর স্টুডেন্টের নাম ছিল তাসনিম, এই জন্য এখানে তাসনিম চলে আসছে। রশিদ বিয়ে করছে তাসনিমকে। তাসনিমের বোন হচ্ছে সুমি, তাসনিমের বোন সুমি। এই সুমি আবার বিয়ে করছে, সুমি আবার বিয়ে করছে ওমরকে, সুমি বিয়ে করছে ওমরকে। এই ওমর হইল আবার রশিদের ভাই। ওমর আর রশিদ এরা দুইজন ভাই, তাসনিম আর সুমি এরা দুইজন বোন। মানে ব্যাপারটা হয়েছে কি, দুই ভাই দুই বোনকে বিয়ে করছে। হ্যাঁ, দুই বোনের এক বাসায় বিয়ে হয়েছে, রাইট। এরকম কিন্তু অনেক হয়, বাংলাদেশে অনেক হয় যে দুই বোন দুই ভাইকে বিয়ে করছে, এটা হয়। তাহলে এখন ওমরের সাথে কার সাথে, সুমির সাথে আমিরের সম্পর্ক কি? সুমির সাথে আমিরের সম্পর্ক হলো আমিরের পুত্রবধূ, আমিরের পুত্রবধূ হইল সুমি। ভাইয়ে ভাই ভাইরা, হ্যাঁ বোনে বোনে যা হয়ে গেছে আর কি। স্বামীরা আপনি বুঝতে পারছেন এবার? মানে ব্যাপারটা হচ্ছে, ধরেন প্রথমে রশিদ বিয়ে করছে তাসনিমকে, বুঝছেন? রশিদ বিয়ে করছে তাসনিমকে, পরে এরা হচ্ছে দুই বিয়ে আর কি, পরে আর কি ফ্যামিলিকে মানায় এরা বিয়ে করছে আর কি। দেখেন এখানে বলছে 5 জন লোক ট্রেন ভ্রমণে যাচ্ছিল, তারা হলো ABCDE, এরা হলো 5 জন। আপনার কাজিন ভাই কেমন বিয়ে করছে, মাশাআল্লাহ। পিটুয়ের কাউকে বিয়ে করলে সম্পর্ক কি হবে? পিটুয়েতে কিন্তু একটা ব্যাপার আছে যে পিটুয়েতে হচ্ছে সবসময় ছেলেরা হচ্ছে তাদের সিনিয়রদের বিয়ে করে, এটা কিন্তু একটা ব্যাপার আছে। বিশেষ করে পিটুয়ের ইনস্ট্রাক্টররা, এটা হচ্ছে গুরু থেকে চলে আসছে, এটা সিনিয়রদের বিয়ে করে। আমাদের আরেফিন স্যার বিয়ে করছেন সিনিয়রকে, আমাদের শারিয়ার স্যার বিয়ে করছেন সিনিয়রকে। আমি তো এখনো ব্যাচেলর আছি, আমার কথা বাদ, আমি পরে চিন্তা ভাবনা করব। আচ্ছা ঠিক আছে, বলছে এর মেয়ে হইল সি, এর মেয়ে হইল সি। তাহলে এই হইল এ, এর মেয়ে হইল সি, তাহলে সির সাথে একটা মাইনাস চিহ্ন দেয় যেহেতু মেয়ে। এরপরে সি যিনি ই এর স্ত্রী, সি এবং ই এরা কি স্ত্রী, স্বামী স্ত্রী, তাহলে ই হলো ছেলে। ডি হইল এর ভাই, এর ভাই হইল ডি, ওকে। এবং বি হইল এর স্বামী, বি হইল এর স্বামী, তার মানে এ হচ্ছে মেয়ে আর এর স্বামী হইল বি, এর স্বামী হলো বি, এটা হলো প্লাস মানে ছেলে। তাহলে এ এবং বি এর স্বামী স্ত্রী, ওকে। বি হলো এর স্বামী। এবার বলছে বি এর সাথে ই এর সম্পর্ক কি? কি সম্পর্ক বলেন? বি এর সাথে ই এর সম্পর্ক কি? বি এবং এ এরা স্বামী স্ত্রী, এরা স্বামী স্ত্রী, রাইট। এদের একটা মেয়ে আছে সি, সেই মেয়ের জামাই হলো ই, মেয়ের জামাই হলো ই, তার মানে জামাই শ্বশুর, জামাই শ্বশুর। জামাই শ্বশুর একটা সিনেমা ছিল বাংলার, না? জামাই শ্বশুর নাকি কি যেন একটা এরকম জিন্দাবাদ বা এরকম টাইপের কি একটা ইয়া ছিল, সিনেমা ছিল, জামাই শ্বশুর নামে আছে। যাই হোক, আবার দেখেন শ্বশুর বাড়ি জিন্দাবাদ, হ্যাঁ ওখানে মনে হয় রিয়াজ ছিল মেবি। চলেন আমরা একটু দেখি আবার। এর মেয়ে হলো সি, এই যে এ এবং মেয়ে, এ এবং সি এরা কি মা মেয়ে, এরা মা মেয়ে। আবার এখানে দেখেন বি এবং এ এরা স্বামী স্ত্রী, বি এবং এ স্বামী স্ত্রী। আর এই যে এর যে মেয়ে সি, তার স্বামী হলো ই। এই যে বলছে না সি যিনি ই এর স্ত্রী, ই এর স্ত্রী হলো সি, এরা স্বামী স্ত্রী, এরা স্বামী স্ত্রী। আর এই সি হলো এ এবং বি এর মেয়ে, এ এবং বি এই কাপলের মেয়ে হলো সি। তাহলে বি এর সাথে ই এর সম্পর্ক কি? জামাই শ্বশুর, হ্যাঁ মেয়ে জামাই, রাইট। চলেন এটা সলভ করি এবার। এ বিয়ে করছে সি কে, সি হলো ই এর পুত্র, ডি হলো সি এর কন্যা, ই এর আছে একমাত্র নাতৃ ডি।
ডি এর আছে একমাত্র ভাই বি, তাহলে বি কিভাবে এর সাথে সম্পর্কিত? মজা লাগে এগুলো সলভ করতে, ভালোই লাগে। এ বিয়ে করছে সি কে, তার মানে এ এবং সি এরা স্বামী স্ত্রী। সি হইল আবার ইয়ের পুত্র, এই ইয়ের পুত্র হইল সি, ইয়ের পুত্র সি। আমি পরের প্রজন্মটা সবসময় নিচে নিচে লিখি, পুত্র যেহেতু তাহলে এটা পজিটিভ, আর এটা যেহেতু স্বামী স্ত্রী তাহলে এর নিশ্চয়ই মেয়ে। আচ্ছা, এবার হলো ডি হইল সি এর কন্যা, এদের একটা মেয়ে আছে ডি, না ডি হলো সি এর কন্যা, হ্যাঁ এদের একটা মেয়ে আছে ডি, তার মানে এ এবং সি এর একটা মেয়ে আছে ডি। এর আছে একমাত্র নাতনি, ঠিক আছে, তো এর নাতনি তো ডি, তাই না? এর নাতনি তো হবে, তাই না? এর নাতনি হবে। ওকে, ডি এর আবার একটা ভাই আছে, ডি এর আবার একটা কি আছে, ভাই আছে বি। তাহলে বি কিভাবে এর সাথে সম্পর্কিত? মা ছেলে। এই যে এ এবং সি এর মেয়ে হলো ডি, আবার এই ডি এর ভাই হলো বি, তাহলে এ এবং সি এর ছেলে বি, তার মানে এর ছেলে। এ তো নারী, মেয়ে, তাহলে মা ছেলে সম্পর্ক, মা ছেলে সম্পর্ক। ই এবং ডি এর রিলেশন তো বলছে নাতনি, নাতনি না, ই এর নাতনি হলো ডি, ডি এর দাদা হলো ই, ডি এর দাদা বা দাদি যে কোনো কিছু হতে পারে, ই এর সম্পর্ক তো এখানে ছেলে নামে বলে নাই। বি এর দাদা বা দাদি হবে ই, দাদা হইতে পারে দাদি হইতে পারে। হ্যাঁ একমাত্র নাতনি বলছো, ঠিকই তো আছে, এটা তো প্রশ্ন বলেই দিছে সম্পর্কটা। ওকে, এই ধরনের যে রিলেশনগুলো আছে, এই রিলেশনগুলো হচ্ছে আপনারা যত পারেন সলভ করবেন। চলেন এবার একটু হিসাব কিতাব করি। একটি যৌথ পরিবারে বি নাতনি না, বি হচ্ছে নাতি, নাতি, বি হবে নাতি, ছেলে না নাতি, এটা হবে নাতি। ই এবং বি এর সম্পর্ক ছেলে নাতি হইতো, ই এর নাতি হইতো বি, এটা তো নাতনি, এটা নাতনি, আর উত্তরটা হলো মা ছেলে। এখানে বলছে একটা যৌথ পরিবারে বাবা মা, 3 বিবাহিত সন্তান ও 1 অবিবাহিত কন্যা আছে। 2টা ছেলের প্রত্যেকের 2টা করে মেয়ে ও একজনের একটা ছেলে আছে। পরিবারে মহিলার সংখ্যা কত বলেন তো দেখি? ওই পরিবারে মহিলার সংখ্যা কত? টোটাল লোকজন চায় নাই, টোটাল লোকজন চায় নাই। এই যে 1 অবিবাহিত কন্যা, এখানে একজন, মা এখানে একজন, 2 ছেলে বিয়ে করছে, তাহলে সেখানে 2 জন বউ আছে, আবার ওই 2 ছেলের 2টা করে মেয়ে আছে, আরো 2 জন আছে, তাহলে টোটাল কত হয়? আর এই যে 3 বিবাহিত সন্তানের মানে এখানে 3 জন আছে। শোনেন সহজভাবে বলি, নারী কে কে আছে? এই যে মা আছে, ঠিক আছে, এই যে 3 জন বিবাহিত সন্তান আছে না, বিবাহিত সন্তান, তাহলে 3 জন বিবাহিত সন্তান আছে মানে কি? তাহলে 3 জন নারী আছে এখানে, মা একজন, নারী 3 জন। এই যে অবিবাহিত কন্যা, তাহলে এখানে আরো একজন। এবার তাদের 2টা করে মেয়ে আছে, কয়টা করে মেয়ে আছে? 2টা করে মেয়ে, 2টা ছেলে 2টা করে মেয়ে, তাহলে 2টা করে মেয়ে মানে 2টা ছেলে কয়টা মেয়ে আছে? 4টে মেয়ে আছে। মেয়ে আছে কয়টা? 4টা। তাহলে এই যে 2 ছেলের 2টা করে যদি মেয়ে থাকে, তাহলে 2 ছেলে টোটাল 4টা মেয়ে, তাহলে টোটাল নারী কতজন? 4, 5, 9 জন। অ্যান্সার 9 জন, অ্যান্সার 9। মা, 3টা ওয়াইফ, একটা মেয়ে, 4টা কাজিন। হ্যাঁ ঠিক আছে। একটা পার্টিতে একজন ব্যক্তি, তার স্ত্রী, তাদের 2 পুত্র, তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের 4 জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল? 14 জন। আচ্ছা ঠিক আছে, দেখি। একজন ব্যক্তি ও তার স্ত্রী, তাহলে এখানে 2 জন, তাদের 2 পুত্র ও তাদের স্ত্রী, তাহলে 2 পুত্র ও তাদের স্ত্রী মানে আরো 4 জন। এই যে 2 পুত্র আর তাদের 2টা স্ত্রী, 4 জন। প্রত্যেক পুত্রের 4 জন করে সন্তান মানে আরো 8 জন। 2 পুত্রের 4টা করে 8টা সন্তান, টোটাল কত হয়? 14 জন। টোটাল 14 জন ছিল। হ্যাঁ, মোট
14 জন। চলেন এবার একটু লম্বা খাটো নির্ণয় করি। সাব্বিরের একটা প্রশ্ন আছে, নির্ভয়ে করে ফেলেন, সমস্যা নেই, নির্ভয়ে করতে পারেন। আমরা এবার লম্বা বা খাটো, ছোট বা বড় এই ধরনের রিলেশনগুলো বের করি। ওই বাড়ির মেম্বার কতজন? আচ্ছা, ওটা আপনি খুঁজে বের করবেন, এটা দায়িত্ব আপনাকে দিলাম। বলছে বি এর চেয়ে খাটো, সি বি এর চেয়ে লম্বা, ডি ই এর চেয়ে লম্বা কিন্তু বি এর চেয়ে খাটো। এখানে বলছে ডি ই এর চেয়ে লম্বা কিন্তু বি এর চেয়ে খাটো। সবচেয়ে খাটো কে? দেখি আপনারা বলেন তো, সবচেয়ে খাটো কে? সবচেয়ে খাটো কে? আচ্ছা দেখি, আপনারা অনেকে বলছেন বি এর চেয়ে খাটো, এর চেয়ে খাটো হলো বি, তার মানে এ লম্বা বি এর তুলনায়। বি এর চেয়ে খাটো, এটাকে লেখা যায়? আমি এই যে গ্রেটার চিহ্ন দিয়ে লিখলাম, এ যেহেতু লম্বা ওকে বড় করে দিলাম, বি এর চেয়ে খাটো এটা লিখলাম। সি বি এর চেয়ে লম্বা, সি বি এর চেয়ে লম্বা, ডি ই এর চেয়ে লম্বা, ডি আবার ই এর চেয়ে লম্বা, তাই না? ডি হলো ই এর চেয়ে লম্বা, ডি যদি ই এর চেয়ে লম্বা হয়, কিন্তু ডি আবার বি এর চেয়ে খাটো, ডি আবার বি এর চেয়ে খাটো, ডি আবার বি এর চেয়ে খাটো, তার মানে বি লম্বা ডি এর তুলনায়। এইটা করার পর আপনি কি বের করবেন? খাটো বের করবেন। দেখেন এরা কিন্তু কারো না কারো থেকে খাটো, এই পাশে যারা আছে কারো না কারো থেকে খাটো। এখন দেখেন এখানে বি, এই বি কিন্তু এই পাশে আছে, বি এ পাশে আছে, ডি এ পাশে আছে, একমাত্র ই যে কারো থেকে লম্বা বলা নাই, একমাত্র ই কারো থেকে যে লম্বা সেটা বলা নাই। তাহলে এখানে সব থেকে খাটো কে? সব থেকে খাটো হলো ই, সব থেকে খাটো হবে ই। আমরা কি বুঝতে পারছি? এইভাবে করে আমরা দেখবো, খাটো বের করবো, তাহলে এই দিককার মধ্যে কে আছে যে এই পাশে নাই, এই পাশের মধ্যে কে আছে যে এই পাশে নাই, সেটাই খাটো। যদি বলে সব থেকে লম্বা কে, যদি বলে সব থেকে লম্বা কে, তাহলে লম্বা এই দিককার মধ্যে কে আছে যে এ পাশে নাই? বি এবং ডি আছে, তাই না? এ এবং সি নাই, এ এবং সি নাই, এ এবং সি এর মধ্যে যে কোনো একজন হবে, এ এবং সি এর মধ্যে যে কোনো একজন হবে। বি এর চেয়ে খাটো কে? বি এর চেয়ে খাটো হচ্ছে ডি, ডি। সামিরা বলছে যে ডি ই এর চেয়ে লম্বা কিন্তু বি এর চেয়ে খাটো, ডি এর কথা বলছে, ডি এর কথা, ই বলে নাই, ই এর কথা বলে নাই, ডি এর কথা বলছে। এটা পুরোটাই একটা সেন্টেন্স, ডি ই এর চেয়ে লম্বা কিন্তু বি এর চেয়ে খাটো। বুঝতে পারছেন? এখানে লম্বা এ অথবা সি, এ অথবা সি যে কোনো একজন হইতে পারে, যে কোনো একজন হইতে পারে, আমরা এখানে নির্দিষ্ট করে বলতে পারবো না। এখন যদি এখানে এ এবং সি এর মধ্যে কোনো সম্পর্ক দেওয়া থাকতো তাহলে বলতে পারতাম এদের দুজনের মধ্যে কে লম্বা। বুঝতে পারছেন? এ হইতে পারে, সি হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। তাহলে এ বা সি যেটা যে কোনো একটাই অ্যান্সার। সি হবে না, সি হবে না, সি হবে না। সি কেন হবে না? সি কেন হবে না বলেন? সি কেন হবে না? সি কেন হবে না? সি হতে পারে, সিও হতে পারে। ঠিক আছে, আচ্ছা আমরা এটা বের করি, এবার লম্বা বের করি। এ বি সি ডি ই নামে একটি দলে 5 জন সদস্য আছে। ডি ই এর থেকে লম্বা, এ সি এর থেকে খাটো, সি ই এর থেকে খাটো, এ বি এর থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে? বলেন তো এটা কে? সবচেয়ে লম্বা কে? বের করেন। সি ডি এর মধ্যে ঝামেলা লেগে গেছে। আমরা তাহলে এইভাবে লিখবো, বলছে ডি ই এর থেকে লম্বা, ডি লম্বা ই এর থেকে, এ সি এর থেকে খাটো, সি এর থেকে খাটো হলো এ, সি এর থেকে খাটো এ, সি আবার ই এর থেকে খাটো, ই এর থেকে খাটো হলো সি, এ আবার বি এর থেকে লম্বা, এ আবার বি এর থেকে লম্বা। তাহলে এই চারটার মধ্যে লম্বা বের করতে বলছে। তাহলে এই দিককার মধ্যে কে আছে যে এ পাশে নাই? সি আছে এ পাশে, সি হবে না, ই আছে ই হবে না, এ আছে এ হবে না, একমাত্র ডি যে খাটোর তালিকায় নাই।
তাহলে সব থেকে লম্বা হবে। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন দেখলেই ডি অ্যান্সার দেওয়া যাবে? আপনি যদি পারেন বের করতে তাহলে তো ভালো, আপনি পারলে ভালো। তো ঠিক আছে, খাটো লম্বা দেখলাম, সম্পর্ক দেখলাম, এবার কোডিং এবং ডিকোডিং দেখি আমরা একটু। হ্যাঁ, আমরা একটু কোডিং ডিকোডিং দেখি, এটা খুব সহজ, এখান থেকেও প্রশ্ন আসে। তো এই কোডিং মানে আবার ওই যে আপনার সেই কোডিং না, কিন্তু এই কোডিং মানে যে এই ধরনের কোডিং। ফেস সমান যদি 6135 হয় তাহলে ভাই সমান কত? না সি প্রোগ্রামিং, পাইথন, তারপরে আপনার ফোরট্রান, এইসব কোনো কিছু না। দেখেন এখান থেকে সম্পর্ক বের করতে হবে যে কোন অক্ষরের সাথে কোন সংখ্যাটা আছে। এফ এর সাথে 6, এর সাথে 1, সি এর সাথে 3, এর সাথে 5। এফ হলো 6 নাম্বার লেটার, এই জন্য 6। এ হচ্ছে 1 নম্বর লেটার, এই জন্য 1 আছে। তাহলে ভাই সমান কি হবে? এই যে বি হলো 2 নম্বর লেটার, তাহলে 2। এইচ কয় নম্বর লেটার? এইচ 8 নম্বর লেটার, তাহলে 8। এ 1 নম্বর লেটার, 1। আই 9 নম্বর লেটার, তাহলে 9। তাহলে ভাই সমান হবে 2819। এটাই হলো অ্যান্সার, ভাই সমান 2819। অপশন টেস্ট, এটা কেন অপশন টেস্ট করতে যাবেন? এখানে অপশন টেস্ট করার প্রয়োজনই নেই, আপনি এমনি তো দেখেই বের করা যাচ্ছে। তাহলে এটা বের করেন, টি ও ই সমান ডব্লিউ আর এইচ হয়, তবে ই এ আর সমান কি হবে? একটু দেখেন, এখানে টি এর সাথে সম্পর্ক হইল ডব্লিউ, ও এর সাথে আর, ই এর সাথে। একটু খেয়াল করে দেখেন, টি এর পরে এরপর আর ইউভি দুইটা বাদ দিয়ে তার পরের লেটার লিখছে, তাই না? এখানে ও এর পরে পি কিউ এই দুটা বাদ দিয়ে তারপরে আর লিখছে। এর পরে এফ জি এই দুটা বাদ দিয়ে তারপরে এইচ লিখছে। তাহলে এখানেও সেম ভাবেই হবে। ই এর পরে দুইটা কি হবে? ই এফ জি, এমনি ই এর সাথে তো এইচ আছে, বোঝা যাচ্ছে, তাহলে এইচ হবে। এর দুইটা বর্ণ পরে হবে বি সির পরে ডি, আর এর দুইটা বর্ণের পরে কি হবে? এস টি, এর পরে ইউ, তার মানে এইচ ডি ইউ। এটাই হলো অ্যান্সার, এইচ ডি ইউ। আরেকবার, এই যে এখানে দেখেন, এখানে টি এর সাথে, এখানে টি প্রথমে আছে কিন্তু এখানে ডব্লিউ প্রথমে আছে। এখন এখানে সম্পর্কটা বের করে দেখেন, আমি দেখতেছি টি এর পরে ডব্লিউ না হয়ে ইউ হওয়ার কথা ছিল, ইউ হয় নাই, ভি হওয়ার কথা ছিল, ভি হয় নাই, তারপরটা দিছে, মানে দুইটা লেটার স্কিপ করে তারপরে লেটারটা লিখছে। ও এর পরে দুইটা লেটার স্কিপ করছে করে তারপরে লেটার লিখছে। ই এর পরে দুইটা লেটার স্কিপ করছে, তারপরে লেটার লিখছে। এখানেও সেম, ই এর পরে তাহলে দুইটা লেটার স্কিপ করতে হবে। ই এর পরে দুইটা লেটার হচ্ছে এফ জি, এই দুটো স্কিপ করে তারপরে লেটার এইচ লিখবো। এর পর দুটো লেটার বি সি, এই দুটো স্কিপ করে তারপরে লেটার ডি। আর এর পর দুটো লেটার এস টি, এই দুটো স্কিপ করে তারপরে লেটার ইউ, এইচ ডি ইউ। এটাই অ্যান্সার। এখানে দেখেন বলছে রোজ সমান 6021, চেয়ার সমান 73456, প্রিজ সমান 961473, সার্চ সমান কি হবে? দেখেন সবসময় আপনাকে যদি অনেকগুলো দেওয়া থাকে এটা খুব সহজ হয়ে যায়। এস ই এ আর সি এইচ, এস দেখেন এখানে কোথাও না কোথাও এস আছে, তাই না? যেমন এই যে এস আছে, এস এর জন্য এখানে কত আছে? 2 আছে, তাই না? এস এর জন্য 2, তাহলে এস এর জন্য আপনি 2 লেখেন। ই আছে, যে ই শেষে ই এর জন্য 1 আছে, তাহলে ই এর জন্য আপনি 1 লিখবেন, ই এর জন্য 1। এ এর জন্য কি লেখা আছে দেখেন তো, এই যে দেখেন এখানে মাঝখানের লেটারটা এ, এখানে মাঝখানে কি আছে? 4, তাহলে এ এর জন্য 4। এখানে আর শেষে আছে না, এই যে আর প্রথমে আছে, দেখেন এই যে আর প্রথমে, আর এর জন্য 6, তাহলে আর এর জন্য 6। সি এর জন্য কি হবে? যে সি এর জন্য 7, সি এর জন্য 7, এইচ এর জন্য 3, তাহলে 214673। এটাই হলো অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে 18তম অক্ষরের বাম দিকে দশম অক্ষর কোনটি? এটা করার জন্য প্রথম কাজ হবে ইংরেজি বর্ণমালার এ থেকে জেড পর্যন্ত লিখে ফেলা। 10 থেকে 20 সেকেন্ড লাগবে, সর্বোচ্চ 30 সেকেন্ড লাগতে পারে। একদম
এ থেকে জেড পর্যন্ত লিখে ফেলবেন। আমি ধরেন যে লিখে ফেলছি, এ থেকে জেড পর্যন্ত আমি লিখে ফেললাম। এরপরে 18তম অক্ষর, 18তম অক্ষর কোথায়? এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18তম অক্ষর আমি মার্ক করলাম। এটা হলো 18th। 18তম অক্ষরের বাম দিকে, 18তম অক্ষরের বাম দিকে যদি আমি যাই, বাম দিকে, এবার বাম দিকে মানে এইদিকে যাব, 10ম অক্ষর। এই 18তম অক্ষরের বাম দিকের প্রথম অক্ষর হলো এটা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। তাহলে 10ম অক্ষরটা এইস, এটার অ্যান্সার এইস। বুঝতে পারছি? আই না এইস। 18তম অক্ষরের প্রথম, এটা হলো প্রথম, বাম দিকে এটা প্রথম, এটা তখন হবে প্রথম, এটা দ্বিতীয়, গুনে গুনে দেখেন এটা হবে দশম, এটা দশম। শর্টকাট নাই, আমার জানা নেই শর্টকাট, আসলে আমার জানা নেই। এই যে একজন বলছেন 18 বিয়োগ 10, 18 থেকে 10 বিয়োগ করলে 8, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8তম বর্ণ করতে পারেন এভাবে। ডান দিকে 18 গেছেন, আবার সেখান থেকে 10 ব্যাক আসছেন, তার মানে 8তমতে আসেন, করতে পারেন। মানে আমার একটু রিস্ক লাগে। না না, আর প্রথম হবে না। আর কেন প্রথম হবে? এখানে 18তম অক্ষরের বাম দিকে, 18তম অক্ষরের বাম দিকে প্রথম বর্ণটা কি? এর বাম দিকে প্রথম বর্ণটা কোনটা? আর তো নিচে না, আর তো নিচে না। ওকে, যদি এটা আমার দেওয়া শর্টকাট না, আমি শর্টকাট কম ফলো করি সাধারণত। যদি ইংরেজি বর্ণমালাকে উল্টো দিকে লেখা হয়, তাহলে বাম দিক থেকে 12তম অক্ষরের ডান পাশের 7ম অক্ষর কি হবে? তাহলে এইবার প্রথম কাজ হবে উল্টো দিকে লেখা, ইংরেজি বর্ণমালাগুলোকে উল্টো দিকে লেখা। তাহলে লিখে ফেলেন উল্টো দিকে। এই যে আমি লিখে ফেলছি উল্টো দিকে, এই যে নিচেরটা উল্টো দিকে লিখে ফেলছি, যে জেড ওয়াই এক্স ডব্লিউ ভি ইউ টি এস আর কিউ পি ও, এভাবে লিখছি। এখন এই বর্ণমালার উল্টো দিকে লেখার পর বাম দিক থেকে 12তম, বাম দিক থেকে 12তম অক্ষরের ডান পাশের 7ম অক্ষরটা কি হবে? কি হবে বলেন? বাম দিক থেকে 12তম অক্ষর কোনটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বাম দিক থেকে, ও বাম দিক থেকে, এই দিক থেকে, আমি ডান দিক থেকে হিসাব করছি। বাম দিক থেকে, বাম দিক থেকে, বাম দিক থেকে 12তম অক্ষর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12তম ও না, বাম দিক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ 12। এই 12তম হলো ও, এটা হলো 12তম। ওকে, এর ডান পাশের, এই অক্ষের ডান পাশের 7ম অক্ষর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এটা তার মানে 19তম, তাই না? টোটাল 19তম, এটা অ্যান্সার। ওকে, এটা আপনারা অ্যান্সার করেন। চ গুণন জি সমান 42 হয়, তবে জে ইন্টু ট সমান কত হবে? চ হইল ইংরেজি বর্ণমালার 6 নম্বর বর্ণ, জি হইল ইংরেজি বর্ণমালার 7 নম্বর বর্ণ। 6 এবং 7 গুণ করলে 42 হয়। তাহলে যে ইংরেজি বর্ণমালার 10 নম্বর বর্ণ, ট ইংরেজি বর্ণমালার 11তম বর্ণ, এই দুটো গুণ করলে 110 হবে। এটা 45-এ আসছিল, মেবি একদম সহজ জিনিস, 45-এ আসছিল। বাংলা বর্ণবিন্যাসে দ, যেটাকে আমরা হাঁটু ভাঙ্গা দ পড়তাম ছোটবেলায়, এই দ ব্যঞ্জন বর্ণের কোন জায়গায় অবস্থান করছে? দ এই যে এই জায়গায় অবস্থান করছে, এই যে এটা কোথায়? ব্যঞ্জন বর্ণের এটা প্রথম লাইন, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, চতুর্থ লাইনের চতুর্থ সারি, তাই না? চতুর্থ সারির তৃতীয় কলামে, তাই না? তৃতীয় কলামে, যারা সায়েন্সে পড়ছেন মনে হচ্ছে পর্দা সারণী মনে পড়ে গেল না? তৃতীয় কলামে, চতুর্থ সারির তৃতীয় কলামে অবস্থান করছে, বা
হিসাব করেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18তম বর্ণ। 18 না? আচ্ছা, এই আপনারা ক খ মানে সরে সরে ক খ সবাই কি মুখস্থ একদম শেষ পর্যন্ত পারেন? সবাই পারেন কি না? ভালো, পারলে ভালো। আচ্ছা, অনেকে অবশ্য সিরিয়ালে এটা বলতে পারে না, অনেকেই আছে ভুল হয়। ওকে, বাংলা ব্যঞ্জন বর্ণমালায় ম অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কি? ম অক্ষরটির পূর্বের, ম কোথায় আছে? এই যে ম, পূর্বের পঞ্চম অক্ষর। ম অক্ষরের পূর্বের প্রথম অক্ষর ভ, তারপরে ব, ফ, প, ন, দন্ত ন, তাই না? দন্ত ন, এটা হলো অ্যান্সার। এটা হইল, বলেন বাংলা ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রার বর্ণ কয়টা আছে? অর্ধমাত্রার বর্ণ, যদিও বাংলা ক্লাস হয়নি এখনো, 8টা না? রাইট, 8টা। পূর্ণমাত্রার 32টা। বাহ, সবাই তো পারেন। মাত্রাহীন 10টা। এটা আমার মনে থাকতো না, আমি কিভাবে মনে রাখছি জানেন? মানুষের দাঁত হলো 32টা, তাকে যদি একটা গালে থাপ্পড় দেওয়া যায় 8টা দাঁতের উপর পড়বে। অর্ধেক, একটা গালে থাপ্পড় দিলে মানে অর্ধেক থাপ্পড় পড়লো, 8টা দাঁতের উপর পড়বে। দেখেন, আপনি যখন মুখ বন্ধ করেন দাঁতের উপর দাঁত থাকে না, কিন্তু উপরের পাটির দাঁতটা নিচের পাটির দাঁতকে কিন্তু ঢেকে ফেলে, তার মানে 8টা দাঁতের উপর পড়বে। এই জন্য অর্ধমাত্রা 8টা। 32টা দাঁত থাকে, তাহলে পূর্ণমাত্রা 32টা, বাকি 10টা হলো মাত্রাহীন। ঠিক আছে, আমি এখানে বাংলা ক্লাস তো নিচ্ছি না, বাংলা ক্লাস সামনে ম্যাম নেবে, বাংলা ম্যাম পড়াবে। BREAD সমান যদি RBEDA হয়, তাহলে কোনটা ঠিক? বলেন তো কোনটা ঠিক হবে? বি এর জায়গায় আছে আর এর জায়গায় বি, এর জায়গায় আবার ই ঠিক আছে, এর জায়গায় ডি এর জায়গায় এ আছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে প্রথম দুইটা এরা নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করে, শেষ দুইটা নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করে, তাই না? প্রথম দুইটা নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করেছে, বি আর ছিল আর বি, শেষে এ ডি ছিল ডি এ হয়েছে, মাঝখানেটা ঠিক ছিল। এইরকমটা কোথায় কোথায় আছে সেটা দেখেন। এইচ মাঝখানে এ ঠিক আছে, কিন্তু এখানে আর এর জায়গায় পি হয়েছে, এটা হবে না। CH এর জায়গায় HC, মাঝখানে ই আছে, এখানে এটি আবার এটি আছে, এটা হবে না। SPPS ই এটা একে আছে, এটা হবে না, তাহলে এটাই হবে। প্যানিক হয়ে গেছে কি, পি এর জায়গায় এপি হয়েছে, মাঝখানের এন ঠিক আছে, আইসিটা হয়ে গেছে CI, তাহলে এটা রাইট। এ সমান 1, ইউ সমান 21, তাহলে M প্লাস ও সমান কত? বলেন তো। এ সমান 1 মানে এ 1 নাম্বার লেটার, ইউ সমান 21 মানে ইউ হলো 21 নাম্বার লেটার। এখন M প্লাস ও, তাহলে M কত নাম্বার লেটার? M 13 নাম্বার লেটার, ও 15 নাম্বার লেটার, তাহলে 13 আর 15 যোগ করে দিলে কত হয়? 28 হয়। তাহলে এই দুটো যোগফল হবে 28। ঠিক বলছি তো? M 13 নাম্বার তো, আমার কিন্তু এটা হিসাব করি নাই আমি, দেখিয়ে আবার। চলেন আমরা একটু জাজমেন্টের মধ্যে চলে যাই, আমরা একটু জাজমেন্টাল কিছু ট্রাই করি। কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি কোনো মেয়ে বিশ্রীভাবে ছিঁড়ে দিল, এই অবস্থায় কি করবেন? ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন? বিয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন? পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন? আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন। পেটাবেন? ও মেয়েকে তারা পেটাবেন? নারী নির্যাতনের মামলা খেয়ে যাবেন তো। আচ্ছা, তাহলে এটা যে 4টে অপশন আছে, 4টার মধ্যে বেস্ট অপশন হলো ডি, কারণ বাকিগুলোর একটাও বেছে নেওয়ার মতো অপশন নাই। ছেঁড়া অংশটুকু ধরে রাখা, এটা অড একটা ব্যাপার হবে।
বিয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন, বিয়ে বাড়ি ছেড়ে চলে গেলে বাকিরা মন খারাপ করতে পারে, কি ব্যাপার সে চলে গেল কেন, কে কি করলো, কোন মেয়ে সাব্বিরকে আবার কি বলছে না বলছে। পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন, এটা তো একদম নামুনকিন হয়, ইয়ে তো সম্ভব না। তাহলে কারো কাছে পরামর্শ নেব, হয়তো পরামর্শ নিতে গিয়ে কি হবে, অন্য কোনো কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। আপনার আম্মু মারবে না? আরে বিয়ে বাড়িতে সেলাই করবেন কিভাবে? হ্যাপি আক্তার, আপনি কি সুই সুতা নিয়ে যাবেন? সেলাই করা তো সম্ভব না। ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে, এটা ছেলেদের মাঝে মধ্যে হয়। টাকা পয়সা যখন কম ইনকাম হয় তখন তার গুরুত্ব হ্রাস পায়। আপনি এমন অবস্থায় কি করবেন? খুবই হতাশাবোধ করবেন, বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন, সংসারের প্রতি গভীর মনোযোগ দিবেন, ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন। অবশ্যই সংসারের প্রতি গভীর মনোযোগ দিতে হবে। ওকে, এবার ধরেন সার্কাস দেখতে গিয়ে আপনার পাশের বিবাহিত এক বন্ধুকে দেখলেন, বন্ধুটি অন্য একজন মেয়ে বন্ধুকে নিয়ে বেড়াচ্ছেন, এক্ষেত্রে আপনি কি করবেন বলেন? আপনি দেখতেছেন যে আপনার বিবাহিত বন্ধু অন্য আরেকটা মেয়েকে নিয়ে ঘুরতেছে, কি করবেন আপনি বলেন? নির্জন ভিডিও করবেন? বন্ধুকে তার স্ত্রী এবং পরিবার সম্বন্ধে জিজ্ঞাসা করবেন? মানে কি, নিজের বসবার জায়গা বদলাবার চেষ্টা করবেন? বন্ড স্বামী সম্বন্ধে তাকে না দেখার ভান করবেন? মূলত এখানে আপনাকে চুজ করতে হবে 5 নম্বরটা। তাকে ওই মুহূর্তে কিছু বলা যাবে না, স্বাভাবিক আচরণ করবেন, তাকে বিব্রত করবেন না, এটা ঠিক। কিন্তু আমার মনে হয় না যে এটা কেউ করবে। হয় সে তার বন্ধুর বউকে ফোন দিবে, ভিডিও কল দিবে, ভিডিও কল দিয়ে দেখাবে যে এই দেখেন ভাই এখানে কি করতেছে, নিশ্চিতভাবে এই কাজটা করবে। অথবা ভিডিও রেকর্ড করে ভাবিকে পাঠাই দিবে। ঠিক আছে, তাহলে আপনারা ব্ল্যাকমেল করেন, যা করেন করেন, তবে বন্ধুকে সতর্ক রাখবেন। তবে সাধারণত বন্ধু এখানে কিছু মনে করবে না, কারণ কি জানেন, আপনি বন্ধুর বউকে জানাবেন, আপনার সম্পর্কে আবার আপনার বউকে আপনার বন্ধু বলে দিবে। তার মানে কি আপনি চাইলেও ব্ল্যাকমেল করতে পারবেন না, বিশেষ করে সাব্বির এটা পারবে না, এটা অসম্ভব। তো আপনি সতর্ক থাকবেন। ওকে, থ্যাংক ইউ।